আমাদের গতকালকের যে মহা মিছিল আমরা কলকাতা রাজপথে করে দেখালাম, 23 জেলার যে স্বতঃস্ফূর্ততা, 23 জেলার বঞ্চিত প্রাথমিক টেট উত্তীর্ণ যে স্বতঃস্ফূর্ততা, সেটা মিছিলের মাধ্যমে আমরা কিন্তু ফুটিয়ে তুলতে পেরেছি। আমরা একটা কয়েক হাজার প্রাথমিক টেট উত্তীর্ণ যেভাবে আমরা বিভিন্ন জেলার থেকে অসহায় যুবক, আমরা বিভিন্ন জেলা থেকে কষ্ট করে বিভিন্ন প্রতিকূলতার পরও আমরা গতকাল রাজপথে যেভাবে দেখিয়ে দিলাম, আমার মনে হয় কোনো বড় রাজনৈতিক মিছিল বা রাজনৈতিক সমাবেশকেও হার মানিয়ে দেবে গতকালকের মিছিল। মানে যদি প্রথমে দেখা হয়, তার শেষ কোথায় আপনি দাঁড়াতে গেলে সামনের দিকে কি হচ্ছে আপনি জানতে পারবেন না। অনেকেই অসুস্থ, মানে হেঁটে, মানে প্রায় এইটা খুব কম সময়ের যায়, লংটা প্রসেশনটা খুব কম সময়ে হয়, কিন্তু গতকাল প্রায় 2.5-3 ঘন্টা কিন্তু লেগে গেছে। আমার তো কোমর থেকে নিচে ব্যথা হয়ে গেছিল, মানে যেভাবে হাঁটতে হয়েছে, প্রথম সামনে পিছনে। তো এত বড় মিছিল যে পিছন দিকে যারা মানে রাস্তার লোক এপার ওপার পার হয়, রাস্তা পারাপার হয়, তারাও অধৈর্য হয়ে যাচ্ছে, শেষ নেই। তো প্রত্যেকের বুকে কিন্তু একটা কষ্ট, সবাই কিন্তু কেউ আনন্দ করে রাজপথে আসে না, কেউ মজা করে ওই পুরুলিয়া থেকে হোক বা কোচবিহার থেকে হোক মজা করে কেউ কিন্তু রাজপথে আসে না, সারাটা রাত কিন্তু লোকাল কামরায় সময় কাটায় না। প্রত্যেকেই কিন্তু, প্রত্যেকেরই পরিবার আছে, প্রত্যেকেই পরিবারের মুখে হাসি, নিজের স্বপ্ন পূরণের জন্য কিন্তু গতকাল এই মিছিলে কিন্তু সবাই হেঁটেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে লক্ষ্য থেকে কিন্তু আমরা একদম একটুও কিন্তু পিছু হচ্ছি না। আমাদের কিন্তু একটাই দাবি, যেহেতু অনেক দিন পর সরকারের সদিচ্ছা বা সরকারের সমস্যার কারণে এতদিন নিয়োগটা হয়নি, তো সেই জায়গায় দাঁড়িয়ে এবারে যে নিয়োগটা হবে প্রত্যেকেই যেন নিয়োগটা পায়, এটাই কিন্তু আমাদের প্রথম দাবি এবং শেষ দাবি। যারা এই দীর্ঘ পথ মিছিলে পায়ে হেঁটে অতিক্রম করলো, এমনকি যারা প্রতিবন্ধী ভাইয়েরা বা বোনেরা বা দিদিরা ছিলেন, তারাও কিন্তু বসেনি, একভাবে হেঁটে গেছে। সেই উত্তরবঙ্গের আদিত্য থেকে শুরু করে আমাদের পৃথ্বীরাজ, নদিয়ার পৃথ্বীরাজ থেকে শুরু করে তারা হাঁটতে পারে না, চলতে পারে না। যখন বলছি যে বাসে অটোয় গিয়ে বসো তোমরা, বলছে না দাদা, আমরা হয়তো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হতে পারি, কিন্তু মনের জোরটা আপনাদের থেকে অনেক বেশি। হাঁটা শুরু করলো, দীর্ঘ পথ হাঁটলো। যে আমার শারীরিকভাবে দুর্বলতা হতে পারে, কিন্তু মানসিকভাবে কিন্তু আমরা অনেক তীক্ষ্ণ, অনেক প্রখর। আমাকে হাঁটতে দাও দাদা, বসবো না। তো এটাই লড়াই। এই অমিত এসছে পুরুলিয়া থেকে লাইভ দেখছে, তারা মনে হয় বেশ কিছুক্ষণ আগেই বাড়িতে ফিরল, বা অনেকে উত্তরবঙ্গে থেকেও বেশ কিছুক্ষণ সাধারণ আগে ফিরল, একটু করে কথা হলো। তো এইরকম আলাদা করে নাম আমার বলা সম্ভব না, যাদেরকে চিনি একটু তাদের কথাই বলি। চেনা সবার, মানে সবাইকে চেনা সম্ভব নয়। তো এইরকম কিন্তু অনেকেই অজানা আছে, যাদের অনেকের বাড়ি নেই, অনেকের খড়ের চাল, বাড়িতে গিয়ে হয়তো কলকাতা রাজপথে ঘুরে গেছে, লড়াই করে গেছে, বাড়িতে গিয়ে সেই অভাব, যতক্ষণ আন্দোলনে ছিল ততক্ষণ ভালো ছিল, তারপর বাড়িতে গিয়ে আবার সে অভাব, আবার সেই দুর্দশার মধ্যে পড়তে হয়। গতকালকে দীর্ঘক্ষণ আমি আপনার লাস্ট পর্যায়ে বক্তৃতাতে বলেছি সমস্ত কিছু, এখানে বিশেষ কিছু বলবো না। তবে আমরা ধারাবাহিক আন্দোলনটা চাইছি। এখন যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের সদিচ্ছা কতটা, বেকারত্ব বাড়ছে। গতদিনেও পড়ছিলাম একটা সংবাদপত্রে যে কী হারে বেকারত্বের হার। আগে যে ঢালাও নিয়োগগুলো হতো, সেই নিয়োগগুলো কিন্তু দিন দিন কিন্তু কমিয়ে ফেলা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা উত্তীর্ণরা যেভাবে আগুন জ্বালাতে পেরেছি কালকে প্রত্যেকজনের বুকে, রাজপথে থেকে যেভাবে প্রত্যেকের বুকে যে আগুনটা জ্বলছে 23 জেলা মিলে, সেই কোচবিহার, কাকদ্বীপ, কোচবিহার, আসানসোল থেকে শুরু করে 2 বর্ধমান থেকে শুরু করে পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া থেকে শুরু করে 2 24 পরগনা, হাওড়া, হুগলি থেকে শুরু করে মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং,
দার্জিলিং থেকে শুরু করে প্রত্যেকটা জেলার উত্তীর্ণরা কিন্তু কাল রাজপথে নেমেছিল। কিন্তু যে অনুযায়ী আমাদের প্রচারে আসার কথা ছিল সেটা কিন্তু আসেনি। সাংবাদিকদের আরও কিন্তু, যেহেতু সংবাদপত্র একটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে আমরা জানি, আরও শিখতে হবে, আরও শিখতে হবে সাংবাদিকদের। গতকালকের মিছিল মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য পুরুলিয়া থেকে ছৌ নাচ আনা হয়েছে। কিছু কিছু চ্যানেলে দিয়েছে, প্রত্যেকটা যথেষ্ট চ্যানেল হয়েছে, কিন্তু যে হারে যাওয়া আসার কথা, যা নিয়ে সংবাদ হয়, যা নিয়ে বিভিন্ন আমরা এই ফেসবুকেও দেখি বিভিন্ন চ্যানেল যাদের নিয়ে আলোচনা করে, সমালোচনা করে, যেসব সব ফিল্ম কেন্দ্রিক একটা, ফিল্ম স্টাররা কী করছে সেটা নিয়ে বেশি আলোচিত হয়। কিন্তু যারা আমরা বঞ্চিত, যারা আমরা বঞ্চনার শিকার, একটা ছেলে সে কোচবিহার থেকে আসছে সারাটা রাত জেগে, শুধুমাত্র ইউটিউবে দেখে, কোনো গ্রুপে নেই, কাউকে চেনে না, তার কষ্টটা কি কেউ কিন্তু তুলে ধরে না। দেখুন বিভিন্ন চ্যানেল ফেসবুকে বিভিন্ন সংবাদ দেয় বড় বড় আকারে, উত্তীর্ণদের কথা কিন্তু কেউ তোলে না, আর কোনো বিশিষ্টজন বলুন, বুদ্ধিজীবী বলুন, কেউ পাশে দাঁড়ায় না। গতকাল যে মিছিল আমরা করে দেখালাম, আমি বলতে পারি বড় বড় রাজনৈতিক দল সেটা পারবে না। উত্তীর্ণরা কিন্তু খেপেছে, ছাত্র আন্দোলন কিন্তু সামনের দিনে বড় আকারে ধারণ করবে। এই 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ পরিবার, এরা যে এদের কতটা কষ্ট, কতটা বঞ্চনার শিকার, আগামী দিনে কিন্তু এর ফল কিন্তু সবাইকে ভোগ করতে হবে। আর এই নির্দিষ্ট কোনো একটা এলাকা নয়, কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়ে আছে। সরকারের জানতে বাকি নেই, ইনফরমেশান সবাই নিয়ে যায় যে কারা আন্দোলন করছে। আমাদের মিছিল যেভাবে রানী রাসমণি বা ওখানে যেভাবে মানববন্ধন করে যেভাবে জাতীয় সঙ্গীত গাওয়া হলো, আমার মনে হয় কোনো সংবাদ চ্যানেল যদি সেখানে লাইভ করতে হয়, কোনো সাংবাদিক মিডিয়া যদি সেটা তুলে ধরতো ঠিকঠাক করে, আমার মনে হয় চোখের জল পড়তো সাধারণ মানুষের কাছে যাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। বর্তমানে যে সংবাদ চর্চা, বর্তমানে যে বিষয়গুলো চর্চা সাংবাদিক মাধ্যমে বা বিভিন্ন সংবাদের প্যানেলে যে বিতর্কগুলো হয়, সেটা মনে হয় আমাদের নিয়ে করাটা বাঞ্ছনীয়, কিন্তু সেটা কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি না। আজকের আমরা দাঁড়িয়ে আমাদের জাতীয় সঙ্গীত গাইলাম ধর্মতলায়, মানববন্ধন করে, সুষ্ঠুভাবে, স্বাভাবিকভাবে, কোনো সমস্যা ছাড়াই, একদম স্থির হয়ে চারিদিকে, কেউ হাঁটাচলা কেউ করেনি। এর আগে দেখেছেন কোথাও? এটাই হচ্ছে শিক্ষক, এরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। কথাটা কেন বলা হয় আগামী দিনে, মানে মানুষ তৈরির কারিগর। শিক্ষককে কেন বলা হয় সমাজ গড়ার কারিগর কেন বলা হয়? এটাই যে জাতীয় সঙ্গীত কলকাতার মতো একটা রাস্তা, রানী রাসমণি এভিনিউ, ধর্মতলায় ঢোকার আগে এত বড় একটা, মানে খুব ট্রাফিক, ওখানে সব স্তব্ধ করে দাঁড়িয়ে আছে, জাতীয় পতাকা হাতে নিয়ে জাতীয় সঙ্গীত গাইছে, নিঃশব্দ চারিদিকে, সাইলেন্ট জোন পুরো একবার, কলকাতা রাজপথ, পুরো মেন কলকাতার জায়গা ওটা, কলকাতা। চ্যানেল যদি ওটা ঠিকভাবে তুলে ধরতে পারতো সেই সময়টা, আমার মনে হয় যে কোনো মানুষের চোখের জল নেমে আসতো। কিন্তু বর্তমান পরিস্থিতি, কারা কিসের পিছন ছুটছে সেটা আমরা বুঝতে পারছি সব কিছু। গতকালকের যে মিছিলটা যেভাবে ফোকাস আসার দরকার ছিল, সেই ফোকাসের পিছনে একটু হলেও কিন্তু ঘাটতি আছে। এটা আমাদের নয়, চতুর্থ স্তম্ভের সংবাদ মাধ্যম, সেটা কিন্তু দেখানোর ক্ষেত্রে কিন্তু খুব কমই হয়েছে। আমি যদিও অতটা সুযোগ পাইনি, কিন্তু অন্যান্য ক্ষেত্রে যতটা রেসপন্স পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু একটু হলেও কম হয়েছে। এটা আমরা আগামী দিনে, এটা নিয়ে সাংবাদিকদের যেহেতু আমাদের আলাদা সব কিছু কথা হয়, আমি বিষয়টা তুলে ধরবো, যদিও সাংবাদিকদের এটা কোনো ব্যাপার না, এটা নিউজ রুম থেকে ঠিক হয়। যাই হোক, যে আমাদের যে মিছিলটা কিন্তু আরও বেশি কিছু সমাজের কাছে বার্তা দিতে পারত। তো আমরা পিছু হটবো না, আমরা একটা ব্যর্থতা থেকে, বা এটা আমাদের ব্যর্থতা নয়, তো আগামী দিনে কিন্তু আমরা ধারাবাহিক আন্দোলনটা চালিয়ে যাব। আগামীকাল আমি যেটা বলতে চাইছি, আগামীকাল প্রাথমিক পর্ষদের খুব কাছেই, মানে রাস্তাটা টপকালেই প্রাথমিক পর্ষদ, তো পশ্চিমবঙ্গ প্রাথমিক পর্ষদ যেখানে আমরা ইন্টারভিউ দিতে যাব, তার পাশেই কিন্তু আমরা অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছি। আমরা শান্তিপূর্ণ অবস্থান, আমরা বসবো,
11টা থেকে 4টে পর্যন্ত, 11টা থেকে 4টে পর্যন্ত। এর মধ্যে আমরা পশ্চিমবঙ্গ সরকারের কমিশনার, যিনি প্রত্যেকটা ডিপিএসসি থেকে যিনি শূন্য পদগুলো কালেক্ট করেন এবং শিক্ষা দপ্তরে পাঠান, শিক্ষা দপ্তর সেটা সব দেখে শুনে যেটা পর্ষদকে পাঠানো হয়, সেই কমিশনার সব বিকাশ ভবনের মেন মাথা মানে শীর্ষনের মানে বলতে আধিকারিক বলতে পারেন, সেখানে কিন্তু আমরা আগামীকাল যাব এবং পর্ষদ মানে কি বলতে চাইছে, এখানে পর্ষদের কিছু করার নেই, পর্ষদ বসে আছে কাজ করার জন্য, সরকার শূন্য পদ দিলেই শুরু করবেন। তো আগামীকাল কিন্তু আমরা বিকাশ ভবনের শীর্ষ আধিকারিক কমিশনার সাহেবের কাছে যাব, ওনাদের আমাদের নিয়ে কি চিন্তা ভাবনা, আমাদের সমাধানটা কি করে হবে সেই বিষয়টা কিন্তু আগামী দিনে আলোচনা হবে এবং আগামী দিনে আশা রাখছি একটা কোনো না কোনো খবর আমরা পাবো। যদি দেখি যে না কমিশনার সাহেবও কিছু বলতে পারছেন না, কমিশনার সাহেবও এই বিষয়ে অবগত নয় যে 22 নিয়ে কি হচ্ছে বা শূন্যপদ এরকম কালেক্ট হচ্ছে, কবে নাগাদ শুরু করবেন, এই বিষয়গুলো এবং যাবতীয় তথ্য আমরা তুলে দেবো এবং আমাদের অন্তত ফর্ম ফিল আপটা করে রাখার জন্য আমরা কিন্তু সাজেস্ট করে আসবো যে ডিসেম্বর মাসের অন্তত ফার্স্ট উইক না হলে সেকেন্ড উইক থেকে ছুটি পড়ে যাবে, তারপরে আমাদের অন্তত ফর্ম ফিল আপটা করে রাখা হোক। কতজন পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড আছে, কারণ এতদিন বসে থাকা সম্ভব নয়। আমরা পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড এর সংখ্যা দেখলেই কিন্তু আমরা একটা আইডিয়া করতে পারবেন যে এতজন বৈধ এখনো পর্যন্ত টেট উত্তীর্ণরা আছে, তো শূন্যপদটা আমার এত দরকার। কোনো ব্যাপারই না, এখন যা ফরম্যাট যে কয়েক মিনিটের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে বলে দেওয়া যাবে কতজন পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড টেট উত্তীর্ণ আছে, কতজনের বয়স পেরিয়ে যাচ্ছে, এটা এখন ফরম্যাট দিলেই পেরিয়ে যাবে এক্সেলে ফেললেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে সব দিকে বিবেচনা করে যারা পুরনো প্রার্থী তারাও যেন বাদ না যায়, পুরনো প্রার্থী যারা আছে যাদের বয়স পেরিয়ে যাচ্ছে 1/1/24 হিসেবে যারা আছে তাদের নিয়ে, যাদের বয়স পেরিয়ে যাচ্ছে অনেক পুরনো, যারা 2003 2002 মাধ্যমিক, তাদের সংখ্যাও বুঝতে পারবেন যে এত সংখ্যা শূন্য পদ দিলে মোটামুটি কেউ বঞ্চিত হবে না। এই জায়গাটা তৈরি করার জন্য কিন্তু আগামীকাল আমরা যাচ্ছি, আর সে বিষয়ে কমিশনার সাহেবের কি বক্তব্য সেটা কিন্তু আমরা শুনবো। আর পরিষ্কার কথা বলছি, এখানে আমাদের হাত জোড়ে করে চাওয়ার জায়গা নেই, আর সেই সময়টা নেই, হাত জোর করে চাওয়ার সময়টা নেই, রিকোয়েস্টের সময়টা নেই, আমাদের দিতে হবে। অনেক সময় পেরিয়ে গেছে, অনেক সময় পেরিয়ে গেছে। আমি শুধু দূর দূর জেলা যারা উত্তরবঙ্গ থেকে শুরু করে মালদা বা মুর্শিদাবাদের পিছনে যারা থাকেন, উপরে যারা থাকেন, দূর জেলাগুলো কেউ আসবেন না। যদি কাছাকাছি জেলা আসতে চান অবশ্যই আসুন, আমাদের বেশি সংখ্যক জমায়েত করতে চাইছি না, কিন্তু আপনারা যারা গতকাল আসেননি তারা কাল আসুন, আগামীকাল আসুন। শিয়ালদা থেকে 10:37 না 10:45 একটা গাড়ি আছে, মেট্রো ধরবেন, মেট্রো ধরে করুণাময়ী বাস স্ট্যান্ডে নামবেন, এই করুণাময়ী মেট্রো স্টেশন, ওখান থেকে ডান দিকে গেট ধরে বাস স্ট্যান্ডের মধ্যে থেকে দেখবেন সৌরভ গাঙ্গুলী একাডেমি বা মেন গেট করুণাময়ী বাস স্ট্যান্ডের, ওখানে গেলে দেখা পাবেন। প্রত্যেককেই বলবো, অনেকে আছেন যারা কোনো গ্রুপেই যুক্ত নেই, কিন্তু আপনারা প্রত্যেকটা আন্দোলনে আসেন বা গতদিন এসছেন, তাদের উদ্দেশ্যে বলছি যে আগামীকাল আমরা 11টা থেকে 4টে এর মধ্যে বিকাশ ভবন পর্ষদ মাঝে করুণাময়ী বাস স্ট্যান্ড এপারটায়, তো এখানে আমরা বসছি এবং এখান থেকে কিন্তু আমরা যাব এবং এটা উত্তীর্ণদের একটু দেখাতে হবে। যদি আমরা অনেকেই কষ্ট করেছে, কাল যথেষ্ট হেঁটেছেন আপনারা প্রায় 2.5 ঘন্টা ধরে, এই কষ্টের মানে এর সাথে মানে অন্য কিছু তুলনা করা সম্ভব নয়। আমি চাই যে প্রত্যেকেই যারা এই কষ্টের ভাগিদার হয়েছেন প্রত্যেকের স্বপ্ন পূরণ হোক, আর তার জন্যই লড়াই। স্বপ্ন পূরণ না হওয়ার কোনো প্রশ্নই নেই, এভাবে চালিয়ে যেতে হবে লড়াইটা আমাদের। যারা আসতে পারেননি আমি চাইবো আগামীকাল আসুন, আর যারা আসতে চান মানে পাশাপাশি জেলা হাওড়া হুগলি বর্ধমান 2 24 পরগনা, হাওড়া হুগলি বর্ধমান 2 24 পরগনা আর মুর্শিদাবাদ থেকে আসতে পারেন, আমরা আসুন, প্রত্যেককেই বলবো। আর কলকাতা জেলা তো আছেই, কলকাতা থেকে বলবো আগামীকাল আসুন অন্তত। আর আমাদের আগামীকালটার একটা এই যে দীর্ঘ মিছিল আমরা করলাম এবং আগামীকাল সে বিষয়ে কি বলছেন মেন সরকারের আধিকারিক, যে বিষয়টা আপনারা বলুন। এইভাবে কিন্তু আমরা হয়তো চোখের আড়ালো হচ্ছে কিনা জানি না, আমরা দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু দীর্ঘদিন কিন্তু এইভাবে পড়ে আছি আমরা। সুতরাং আমাদের বিষয় নিয়ে কি ভাবছেন, কি সমস্যা বলুন, সেই সমস্যা কি সমস্যা তুলে ধরতে পারবে এটা নিয়েও আমরা অ্যানালাইসিস করেছি। সেই সমস্যার সাপোর্টে কিন্তু আমরা আমাদের পয়েন্ট কিন্তু গুছিয়ে নিয়েছি। আমাদের মোহিত আছে, পার্থ আছে, সবাই যারা আছে, আমরা বিষয়গুলো কিন্তু আলোচনা সাপেক্ষ এবং আজকে অ্যাডমিন প্যানেলে মিটিং আছে 23 জেলার,
তার উপর নির্ভর করে আমরা একটা মানে অ্যাডমিন প্যানেলের মিটিং হবে, তারপর 23 জেলার টেলিগ্রাম মিটিং হবে। 23টা জেলার টেলিগ্রাম মিটিং হওয়ার পর আমাদের যে সিদ্ধান্ত উঠে আসবে সেটাই কিন্তু আমরা শিক্ষা দপ্তরে জানাবো পশ্চিমবঙ্গ সরকারের কাছে। আমরা কিন্তু আগামীকাল কিন্তু খুব ভাইটাল সময়। আগামীকাল কি অবস্থায় আছে, সরকার কি সত্যি চাইছে দ্রুত নিয়োগ? ফোন এসছে। হ্যাঁ, সরকার কি সত্যিই চাইছে নিয়োগ, না মার্চ মাস, না ফেব্রুয়ারি মাস, না জানুয়ারি মাস, এই বিষয়গুলো তুলে ধরুক। তাহলে বারে বারে রাজপথে নামার কোনো প্রসঙ্গ আসবে না। তো এটাই হচ্ছে কথা। আপনারা যারা পাশাপাশি জেলায় আছেন আমার লাইভটা দেখুন, বা গতকাল পার্থ লাইভ করেছে বলার জন্য, তো প্রত্যেকেই বলবো আমাদেরও শরীর ভালো নেই, কিন্তু যেতে হবে। যখন স্বপ্নটা পূরণ হবে, যখন আমরা স্কুলে পেয়ে যাব। 2017 সালে যেমন দেখলেন প্রত্যেকেই প্রচুর ক্যান্ডিডেট কিন্তু চাকরি পেয়ে গেছেন। প্রচুর ক্যান্ডিডেট 2017 যারা ছিল ম্যাক্সিমাম পেরিয়ে গেছেন। আমাদের বন্ধুরা, প্রচুর বন্ধুরা আছে যারা সব চাকরি পেয়ে গেছে, সব দেখছি বিভিন্নভাবে। তো আমরাও কিন্তু একদিন সফলতা অর্জন করব, সেই জায়গাটা কিন্তু অনেক কাছাকাছি চলে এসছে। তো কেউ যাতে ডিপ্রাইভ না হয়, কেউ যাতে বঞ্চিত না হয়, সেই দিকটা লক্ষ্য রেখে কিন্তু এই লড়াই আমরা কিন্তু বাড়িতে করতে পারি। গতকাল এই মহামিছিল, আমার তো কোমর থেকে নিচে পর্যন্ত ব্যথা হয়ে গেছিল প্রচণ্ড, পায়ে মানে পায়ের জয়েন্টে। তো তারপরে কি করব, যেতে তো হবে, কালকে তো যেতেই হবে। এবং প্রত্যেকে বললো পাশাপাশি জেলাগুলো আসুন, যারা একবার গতকাল এসছেন আবারও আসুন। মুর্শিদাবাদের দূরে ভিক্টর দেখছে লাইভ, অনেক দূর, ওরা সবাই এসছে আজ গতকাল, যে যেখান থেকে পেরেছে চলে এসছে। এটা কিন্তু আমাদের একটা একসাথে মানে সমবেত লড়াই বলতে পারেন। এগুলো মনে থাকবে আগামী দিনে, হয়তো চাকরি পেয়ে যাবো আমরা, এবং এক সময় মনে পড়বে, মাথায় আসবে যে এইরকম মিছিল করেছে। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, মাঝে মাঝে ফটো সামনেও চলে আসবে। তো এই জায়গাটা একটু লড়াই করি আমরা। প্রত্যেককেই বলবো আসুন, আমরা ঠিক জিতবো। সেই জায়গাটা ধারাবাহিক লড়াইটা হোক। নিয়োগ কিন্তু প্রাথমিকই হবে, বারবার একটা কথাই বলছি, নিয়োগ কিন্তু প্রাথমিকই হবে। অন্য কোনো পরীক্ষার নিয়োগ দিতে গেলে তার পরীক্ষা নিতে হবে, প্রাথমিকে কিন্তু পরীক্ষা হবে না। আমরা উত্তীর্ণ হয়ে আছি, এটা মাথায় রাখবেন। এটা ভাবছেন হয়তো কঠিন, কিন্তু কঠিন নয়। যারা 2017 সালে টেট কোয়ালিফাই করেও ভাবেনি তারা যে সবাই চাকরি পাবে, প্রত্যেকে কিন্তু বেরিয়ে গেছে, আর কয়েকশো পড়ে আছে, কয়েকশো। তো এই জায়গাটা মনে হচ্ছে কঠিন, কিন্তু যখন পেয়ে যাবেন তখন ভাববেন যে না, এটা তো স্বাভাবিক ছিল। তো নিয়োগ কিন্তু প্রাথমিকে হবে। অন্যান্য ক্ষেত্রে এখন নিয়োগ দিতে গেলে তার পরীক্ষা নিতে হবে, ভাইবা নিতে হবে, আনুষঙ্গিক অনেক কাজ, ফর্ম ফিল আপ থেকে শুরু করে। একমাত্র প্রসেস কমপ্লিট হয়ে আছে এই 22-এর। সেটা অনেক অফিসাররাও বলেন যে তোমাদের একমাত্র এবার বাকি আছে, তোমাদেরটা ছেড়ে দিলে অনেক ঝামেলা মিটে যাবে সরকারের। বিভিন্ন জায়গায় গেলে কিন্তু এটা আমাদের সামনে বলেন যে তোমাদেরটাই বাকি রয়েছে, 2022 স্টেটটা, এই 22 স্টেটটাই একমাত্র বাকি আছে। এটা ছাড়লে সরকার মোটামুটি উত্তীর্ণদের মোটামুটি সব শেষ হয়ে যাবে, তারপর নতুন করে পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা আছে। তো এই জায়গাটা, ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে। গতকালকে মিছিলটা পুরোটাই তুলে ধরা হয়েছে। মানে আগামীকাল কিন্তু এটা তুলে ধরবো যে মিছিলটা দেখুন, এত উত্তীর্ণরা এসছে। আপনারা যদি আমাদের নিয়ে ডিসেম্বর মাসে কোনো কিছু না ভাবেন, বিকাশ ভবন কিন্তু বসবো আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে, এবং আইন ভাঙতে বাধ্য হব। আমরা কোথাও যাব না, বিকাশ ভবনের সামনেই বসবো। আমাদের সাথে আলোচনা করুন। কিন্তু আমরা বারে বারে কিন্তু আমাদের দুয়ারে আসছি। আমাদের দুয়ার না ওটা, আপনাদের দুয়ার না, আমাদের দুয়ার বলতে পারেন। কারণ বিকাশ ভবন মানুষের জন্য তৈরি, মানুষের সুবিধার্থে তৈরি, মানুষের ভালো রাখার জন্য তৈরি। শিক্ষা দপ্তরে এমন শিক্ষকদের নিয়োগ দেওয়ার জন্য তৈরি। আর এই শিক্ষক শুধু এমনি এমনি নিয়োগ হয় না, শিক্ষকের সাথে যুক্ত রয়েছে পুরো সিস্টেমটা আগামী দিনের সম্পদ তৈরি করার জন্য। সেইখানটা কিন্তু ঘাটতি হচ্ছে। শেষ 2017 সালে প্রাথমিক টেট উত্তীর্ণদের নিয়ে শেষ নিয়োগ হয়েছিল। কবে হয়েছিল সেটা আমি বলবো না, সেটা আপনাদের সমস্যা, আপনাদের দুর্বলতা, আমাদের ভুল। 2017 নিয়ে শেষ নিয়োগ দিলেন আপনারা। 18 সাল থেকে যে ছেলেটা ডিএলএড করছে সে আর কতদিন অপেক্ষা করতে থাকতে পারে? সবের পিছনে তো সরকার, সবকিছুর পিছনে তো সরকার। ডিএলএড করছে সেটাও তো সরকারি সার্টিফাইড করছে, টেট উত্তীর্ণ হলেন সেটাও তো সরকার প্রত্যক্ষভাবে জড়িত। আমরা তো সবকিছু প্রসেস মেনটেন করে করে একের পর এক উত্তীর্ণ এক জায়গায় চলে এসেছি। তারপরেও কেন এত অনীহা আমাদের নিয়ে, কেন এত বঞ্চনা? এই জায়গাটা আগামীতে কাল তুলে ধরছে। আর আগামীকাল সত্যি কথা বলতে, আগামীকাল এই যে গতকালকের যে মিছিল, এই মিছিলের কষ্টটা আগামীকাল তুলে ধরবো। এবং পুরো মেন ভিডিওগুলো আমি কালেক্ট করেছি, যেটুকু পেয়েছি সামনে আগামীকাল তুলে ধরছি যে এই উত্তীর্ণরা কিন্তু আছে। আপনারা ভাবুন কি বলতে চাইছেন।
আপনারা হয়তো কাজে ব্যস্ত থাকেন, হয়তো টিভিতে দেখেছেন, কিন্তু বাস্তবিক সত্য চ্যানেল সব কিছু দেখাতে পারে না। তো এই ভিডিওগুলো দেখুন। আমাদের নিয়ে ডিসেম্বরে কিন্তু ফর্ম ফিল আপটা চাই কোনো না কোনোভাবে। আমরা জানুয়ারি মাসের লাস্ট কিংবা ফেব্রুয়ারির প্রথমে আমরা শূন্যপদ দিন, কোনো চাপ নেই, এই জায়গাটা তৈরি করবো। আর এটা কিন্তু কালকে আমি বলছি, আমরা পাশাপাশি জেলা যারা আছেন প্রত্যেককেই বলবো একটু আসুন, প্রত্যেককেই বলবো পাশাপাশি জেলা যারা আছেন একটু আসুন, এবং বিভিন্নভাবে আপনারা গতকালকে যে বিষয়গুলো তুলে ধরেছিলেন সেই বিষয়গুলো আপনারা তুলে ধরুন, বা কোনো কিছু লেখার মাধ্যমে বা কোনো কিছু সেজে সেজে বা কোনো রকম একটা ভালো কিছু তুলে ধরে। কারণ গতকালও মানে আগামীকালও কিন্তু অনেক সাংবাদিকরা আসবে, এবং আমরা ভালো করেই জানি যে সল্টলেকের সাংবাদিকদের সাথে কিন্তু আমাদের একটা, যেহেতু আমরা ডেপুটেশন দিই সবাই আসেন, সেহেতু যদি আমরা কোনো কিছু ভালো কিছু না তুলে ধরতে পারি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য, তাহলে কিন্তু আমরা সাংবাদিকরা কি দেখবে, ওরা ভালো কিছু দেখবে, তাহলে কিন্তু সেটা কিন্তু সংবাদে তুলবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভালো কিছু করুন, ভালো কিছু কালকে তুলে ধরুন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য। আপনাদের আলাদা করে বলছি না, কারোর যদি কোনো চিন্তাভাবনা থাকে আগামীকাল করে নিয়ে আসুন, আগামীকাল সেই সব দৃষ্টি আকর্ষণের জন্য, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য সেই সব বিষয়গুলো তুলে ধরতে পারবেন। আগামীকাল আসুন, আর বিস্তারিত বলবো না, একই কথা বারবার বলতে ভালোও লাগে না। তবে এটুকু বলছি, উত্তীর্ণ যারা আছেন পূর্ণ প্রশিক্ষিত, আমরা কিন্তু অনেকেই লাকি, হয়তো দেরি হচ্ছে কিন্তু লড়াইটা চালিয়ে যেতে হবে। কিন্তু যারা টেট উত্তীর্ণ হতে পারেননি 2 নম্বর 4 নম্বর 6 নম্বর 8 নম্বর 10 নম্বরের জন্য, যাদের বন্ধু বান্ধব আছে একটু ভেবে দেখুন তাদের অবস্থাটা। যারা অন্যান্য প্রশিক্ষণ প্রাপ্ত, যারা ডিএলএড নয়, তাদের ভেবে দেখুন তাদের চিন্তা ভাবনাটা, তাদের কষ্টটা। আমরা কিন্তু প্রসেসেই অনেক এগিয়ে আছি, আর সরকারের সুবিধা উত্তীর্ণদের নিয়োগ দেয়া, কারণ প্রসেসটা কমপ্লিট আমাদের, শুধু একটু ইন্টারভিউ বাকি, শুধু ইন্টারভিউ বাকি। সেটা 3 মাসের মধ্যে আমাদের সভাপতি মহাশয় কিন্তু 3 মাসের মধ্যে শেষ করে দেবেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইন্টারভিউ হবে প্রত্যেকটা জেলার আমাদের এই এপিসি ভবনে। এটা মাথায় রাখবেন, শূন্য পথ একবার কম দিয়ে দিলে কিছু করার থাকবে না কিন্তু। তাই বলবো পাশাপাশি জেলা যারা আছেন লড়াইটা করি, কি করার আছে। যদি চেষ্টা করা হচ্ছে, যদি অন্তত ফর্ম ফিল আপটা করে রাখা হয়, এটা তো কোনো বাধ্যবাধকতা নেই, বা কেউ কিছু করতে পারবে না কোনো নোটিফিকেশন ছাড়াই, যে কতজন পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড আছে আমরা দেখতে চাইছি। সেই অনুযায়ী একটা পোর্টাল খুলে এটা করতে পারে, তারপর শূন্যপদটা দিলে কিন্তু সব চাপ কমে যাবে, কেউ বঞ্চিত হবে না। আর আমরা আন্দোলন করার ইচ্ছে নেই, এই মিছিল করার ইচ্ছে নেই, এই এত কিছু করার ইচ্ছে নেই, এটা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের সামনে যাওয়া, স্কুল ফিরে পাওয়া। কারণ একবার যারা আমরা এর মধ্যে ঢুকে গেছি, আমরা কিন্তু অন্যান্য দিকে যাচ্ছি না কোনোভাবে, যে এখান থেকে হয়তো কিছু হবে। কারণ বিগত দিনে আমরা দেখেছি নিয়োগ কিন্তু প্রাথমিকই হয়। আজকে পুরুলিয়া থেকে যে বোনেরা এসছে তারা কোনো কলকাতার রাজপথে আসেনি, একসাথে ছিল তারা। রাতে আমি তখন 12টায় কল করেছি, তখন বললো যে আরামবাগ আছি। এদের অমিতের কাছে কল করলাম পুরুলিয়া থেকে, ভাবতে পারছেন তারা বাস ভাড়া করে নিজে টাকা দিয়ে 500-600 করে টাকা দিয়ে বাস ভাড়া করে তারা সারা রাত জেগে, ওইভাবে বলে সারা রাত ঘুম হয়নি, বাসে ঘুম হয়, রাস্তা খারাপ, ধাক্কা হচ্ছে। অনেক বোনেরা এসছে, আর বোনেদের এই যে রাস্তাঘাটে আমরা এই রাত্রে নিয়ে আসছি, কত সমস্যা বলুন তো। একটা বাড়ির বাইরে থেকে বেরোলে সারা রাত সারাদিন যদি কেউ বাসে থাকে, অনেক রকম আমরা ছেলেরা কোনো সমস্যা হয় না, কষ্ট করতে পারে, কিন্তু বোনেরা বাচ্চা মানে বোনেরা বা দিদিরা যারা এসছে কলকাতার রাজপথে কোনো জার্নি করেনি, তারা বাসে বমি করেছে অনেকে। বলুন তো এই কষ্টগুলো পুরুলিয়া থেকে এসছে এই ঠান্ডায় কেন আসতে হবে? এই জায়গাটার জন্যই কিন্তু লড়াই। আগামীকাল আসুন, প্রত্যেককে নতুন করে একই কথা বলবো না, প্রত্যেকেই বলে একদম মন থেকে বলছি, এই টাইমটা একটু লড়াইটা করে দিন। আমরা বঞ্চনার শিকার আজকে দেখতে পাচ্ছি, আমরা পুরোপুরি সংবাদ মাধ্যম কি আমাদের সামনে তুলে দিচ্ছে, যে রাজনৈতিক দল, গণতান্ত্রিক সিস্টেম। এখন আলোচ্য বিষয়টা কি? শিক্ষা ছাড়া উপায় নেই। বারবার একটা কথা কেউ শুনছে না, শিক্ষা ছাড়া কিন্তু উপায় নেই, শিক্ষা ছাড়া উপায় নেই। সব কিছুর মূলে কিন্তু শিক্ষা। আমাদের মধ্যে শিক্ষা না থাকলেই কিন্তু আমরা অসামাজিক কাজ জড়িয়ে পড়ব, যেটা সমাজের পক্ষে হানিকারক। এলিমেন্টারি এডুকেশনটা কেন? কেউ একটু পড়বেন, বাইরে কিছু পড়তে সুযোগ পান। উন্নত দেশগুলো কিভাবে এলিমেন্টারি এডুকেশনটাকে, একদম উন্নত দেশ কেন, আমাদের অন্যান্য রাজ্যেও কিন্তু এলিমেন্টারি এডুকেশনটা কিন্তু জোর দিচ্ছে, যে এখানে আমাদের কাঁচা রাখলে হবে না। কারণ শিশুরা কিন্তু ওরা বলে বোঝাতে পারে না যে ওরা কি চাইছে, ওরা কতটা চাইছে।
তাই পূর্ণ প্রশিক্ষিত এই ডিএলএড ট্রেনিং, বিএড ট্রেনিং চলে এলো। আবার ফোন তো একটু ভালো লাগে না, শুধু এটুকু আগামীকাল কেটে আগামীকাল শিয়ালদা থেকে মেট্রো ধরবেন, করুণাময়ী মেট্রো স্টেশন নামবেন, নেমে ফোন করবেন বা মেসেজ করবেন, উত্তর দেব। গলা ভেঙে গেছে দেখতে পাচ্ছেন, সব ম্যাক্সিমাম অনেকেরই শরীর খারাপ আজকে, যারা গতকাল গেছিলেন। আবার আগামীকাল আসাটা মানে কাল আসাটা খুব চাপের, কিন্তু পাশের জেলাগুলো আসুন, অন্তত কিছু নাও 150-200 জন কিন্তু আমাদের রাখতে হবে ওখানে, প্রত্যেকে আসুন। এই অনুরোধ করবো 23 জেলার যারা উত্তরবঙ্গ বা দূরের জেলা বা দূরে বাড়ি, তাদেরকে আসতে হবে না, কিন্তু যারা কাছাকাছি আছেন যারা, বা সকালে বেরিয়ে দেখা যাচ্ছে 11টার মধ্যে ঢুকে যেতে পারবেন, তারা আসুন প্লিজ, তারা আসুন আগামীকাল। আরও যদি আমরা সংবাদ মাধ্যমের একটু বুঝিয়ে আরও সুন্দরভাবে তুলে ধরতে পারি, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ হবে। তবে গতকালকের মিছিল যারা ইনফরমেশন নেয়ার বা সরকারের দেখার, কিন্তু সবাই দেখেছেন যে মিছিলটা কী হারে হয়েছে। এবং এখনও দেখলাম ইউটিউবে অনেক চ্যানেলে, বিপানন্দ থেকে শুরু করে অনেক চ্যানেলে দিচ্ছে এখন। তো প্রত্যেককেই একদম নতমস্তকে প্রণাম, যে লড়াইটা যে কারণে এসছেন, এই স্বপ্নটা পূরণ হোক। এই স্বপ্ন পূরণ করার জন্যই আমাদের এই ধারাবাহিক আন্দোলন। আর বিশেষ কিছু বলার নেই। আগামীকাল আমরা আসুন, আমরা থাকছি, আমি থাকছি। আর টেলিগ্রাম যে মিটিংটা হচ্ছে, টেলিগ্রাম মিটিংয়ে থাকুন। এনওএসের ব্যাপারটা আজকে টেলিগ্রাম মিটিংয়ে আসুন, ডিটেলস ওখানে জানানো হবে। এটুকুই, আগামীকালকে সবাই আসুন, আসুন, আর আজকে টেলিগ্রাম মিটিংয়ে সবাই যুক্ত হন। ধন্যবাদ সবাইকে। এই বেশ কিছুক্ষণ, অনেকক্ষণই হলো লাইভ করলাম। ভালো থাকবেন প্রত্যেককে, সংগ্রামে অভিনন্দন। আর এইভাবে যেন আর না আসতে হয়, আগামীকাল যে আলোচনা করি কি হচ্ছে, আর এইভাবে রাজপথে যাতে না আসতে হয়, সেই জায়গাটা তৈরি করার চেষ্টা আমরা করছি। ধন্যবাদ সকল।